সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের নিয়মিত আয়োজন এফি লিডারশিপ লেন্সে। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই কর্পোরেট লিডার্স, বিভিন্ন প্রফেশনের নেতা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের। আমরা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবার চেষ্টা করি, তাদের সঙ্গে জানবার চেষ্টা করি সেই সব ক্ষেত্রে কি ঘটছে, আগামীতে কি ঘটতে যাচ্ছে। আমাদের আজকের এফি লিডারশিপ লেন্সে অতিথি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব এনকে মবিন। জনাব মবিনের সঙ্গে আমরা কথা বলবো বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনের অবস্থা নিয়ে, কর্পোরেট গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, এগুলোতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ভূমিকা নিয়ে, এবং এই প্রফেশনে আরও কীভাবে মেধাবী মানুষকে আনা যায় সেই সব বিষয় নিয়ে। জনাব এনকে মবিন, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস। প্রথমে আপনার কাছে জানতে চাই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনের বর্তমান অবস্থা, আপনি কীভাবে এটাকে মূল্যায়ন করেন, পার্টিকুলারলি যখন এই প্রফেশন একটা রেগুলেটরি ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের যারা অডিয়েন্স আছে, যারা আমাদেরকে কথা শুনছেন। আমরা যেভাবে মূল্যায়ন এই মোমেন্টে করছি, বা আমাদের কমিটি, আমি প্রেসিডেন্ট হিসাবে আছি, 20 জনের কমিটি, ইলেক্টেড বডি, আমরা যেভাবে এখন মূল্যায়ন করছি সেটা হলো যে অবভিয়াসলি কান্ট্রির কারেন্ট সিচুয়েশনে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের একটা বিরাট রোল আছে ফিউচার ওয়েতে নিয়ে যাওয়ার জন্য। মোস্টলি ট্রান্সপারেন্সি, গভর্নেন্স, কর্পোরেট রিস্ক ম্যানেজমেন্ট এবং অবভিয়াসলি অডিট ওপিনিয়ন বা কোয়ালিফিকেশনের ব্যাপারে ডেফিনেটলি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের রোল আছে। আমরা অ্যাডমিট করছি যে আমাদের কোনো জায়গায় প্রিভিয়াসলি কিছু ব্যত্যয় হয়েছে, আমরা সেগুলোকেও কারেকশনস করে নিয়ে আমরা ভবিষ্যতের দিকে কান্ট্রির সম্পূর্ণ ইকোসিস্টেমে যারা ইনভলভ আছে সবাইকে নিয়ে আমরা এই প্রফেশনটাকে আগায় নিয়ে যেতে চেষ্টা করছি। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছে, এইখানে যেরকম চ্যালেঞ্জ আছে তেমনি সুযোগ সম্ভাবনা প্রচুর আছে। এইরকম একটা প্রেক্ষাপটে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন এবং যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা কিভাবে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারে ট্রান্সপারেন্সি, কর্পোরেট ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে এটা কীরকম অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ। এটা খুব সুন্দর একটা কোশ্চেন, বিকজ এটা খুব আমাদের বার্নিং একটা ইস্যু আমরা সবসময় দেখতে পাই ইকোনমিক ওয়ার্ল্ডে, আমাদের পার্টিকুলারলি এলডিসি গ্র্যাজুয়েশন বেনিফিটস দুটোই আছে, চ্যালেঞ্জেস আছে। তো চ্যালেঞ্জের ক্ষেত্রে যেটা আছে, আমি বলবো যে আমাদের গভর্নেন্সটাকে আরও স্ট্রাকচার করতে হবে, আমাদের ট্রান্সপারেন্সিটাকে নিয়ে আসতে হবে, এবং পার্টিকুলারলি আমরা কম্পিটিটিভ প্রোডাক্ট আমাদের পার্টিকুলার এক্সপোর্টের ক্ষেত্রে করতে হলে এখানে আপনাকে কস্ট অপটিমাইজেশনের উপর হাত দিতে হবে। সো এখানে আমি বলবো যে আমরা যে সমস্ত আমরা এরিয়াতে আমরা এক্সপোর্টের কম্পিটিশনে যাব, সেসব জায়গায় আমার বিভিন্ন ধরনের রিস্ক ম্যানেজমেন্ট করে, সেখানে আমাদের পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করে, আমাদের কস্ট অপটিমাইজেশন করে আমাদেরকে প্রোডাক্টটাকে কম্পিটিটিভ করতে হবে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে। বিকজ আমরা যে এলডিসি, বিফোর এলডিসি যে আমরা যে সাপোর্টগুলো পেতাম, যে ডিউটি কনসেশন, সেগুলো থাকবে না। সো এইটা আছে, এবং এইখানে আমি মনে করি আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের গ্রেট একটা রোল থাকবে, বিকজ আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পুরা ডেভেলপমেন্টটাই এইসব জিনিসগুলো নিয়ে, কমপ্লায়েন্স, রিপোর্টিং, স্ট্যান্ডার্ডস ফলো করা, ট্রান্সপারেন্সি। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে যেহেতু আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডস থেকে ফলো করি, আমরা এখানে সবগুলোকে প্রিপেয়ার করি বা রিপোর্ট করি, সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক বেড়ে যাবে, যেটা দরকার পড়বে এবং সেটা বেড়ে যাবে, এবং আমরা সেই জায়গা থেকে ইনশিওর করতে পারবো এইসব জিনিসগুলোকে। সাম্প্রতিককালে কর্পোরেট গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো নিয়ে কিছু ইস্যু শুনেছি আমরা। তো আপনার কি মনে হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এখানে কর্পোরেট গভর্নেন্সকে ইনশিওর করবার জন্যে, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করবার জন্যে আর কীভাবে ভূমিকা রাখতে পারে? ইদানিং যেগুলো হয়েছে, এটা হয়তো আমি পুরোপুরি বলবো না যে এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা টোটালি ফেল করেছে। অবভিয়াসলি কিছু এরিয়াতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা ভালো ভূমিকা রেখেছে। পার্টিকুলারলি আমি যদি প্রাইভেট অর্গানাইজেশনগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা প্রফেশনে আছে, প্র্যাকটিসে আছে, যারা অডিটিং প্রফেশনে আছে, তারা দে হ্যাভ ডান দেয়ার গুড জব, কী রোলটা প্লে করেছে।
বাট আমি মনে করি এটা টোটাল ইকোসিস্টেমের মধ্যেই থাকতে হবে। সো এখানে যদি আমরা যে জিনিসগুলো দেখতে পেয়েছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা একটু হাইলাইট হয়েছে তাদের রেসপন্সিবিলিটি নিয়ে, আমি মনে করি যে ওইটা এতটুকু হয়তো ওই লেভেল পর্যন্ত তাদের রেসপন্সিবিলিটি ছিল না, যেটা ইকোসিস্টেমে অন্যান্যদের রেসপন্সিবিলিটি রাইটলি ছিল না বলেই ব্লেমটা সাম কাইন্ড অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উপরে চলে আসছে। এবং দেখতে পাচ্ছি যে ওখানে ফেলটা হয়েছে মেজরিটি বিকজ অফ ডিসিশন। কিন্তু আপনি যদি একটা দেখেন ইকোসিস্টেমে, পার্টিকুলারলি যদি আমি স্টক মার্কেটে যেতে পারি কিংবা আমি যদি ব্যাংকিং সেক্টরে বলি, এখানে দেখেন একটা ইকোসিস্টেমে প্রাইমারি রেগুলেটররা আছে এবং প্রাইমারি রেগুলেটররা হচ্ছে ডে টু ডে রেগুলেশনের জন্য রেসপন্সিবল। তো এইখানে এই রেগুলেশনসগুলো যদি প্রপারলি কমপ্লাই হতো এবং এটাকে যদি রিভিউ হতো, তাহলে আমি এখনও বিশ্বাস করি সিচুয়েশনসটা এত খারাপ দাঁড়াতো না। এবং এইখানে অডিটরদের রোলটাও আমরা প্রপারলি দেখতে পেতাম যে এটা এত ওয়ার্স না। বিকজ আমি আপনাকে বলি, এক্সাম্পল দিই, একটা কর্পোরেটে বলি বা একটা ব্যাংকিংয়ে বলি, সেখানে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশনস দায়িত্ব ম্যানেজমেন্টের, ঠিক আছে। সেখানে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা আছে, দে আর প্রিপেয়ারিং। সামটাইমস তাদের ইন্ডিপেন্ডেন্স নিয়ে কোশ্চেন থাকে, তারা প্রপারলি করতে পারে কিনা। দে সামটাইমস দে আর ইনফ্লুয়েন্স বাই দ্য ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট, বোর্ড, এখান থেকে আসে। তো সেটা যেটা হোক, সেটা হলো যে হোল ইয়ারের ট্রানজ্যাকশনস, হয়তো থাউজেন্ডস অফ মিলিয়নস অফ ট্রানজ্যাকশনস, আপনি যদি একটা ব্যাংকের কথা ধরেন বা বিগ একটা কর্পোরেট হাউস, সেখানে কোনো মতেই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিটিং ফাংশনে তার পক্ষে সম্ভব না 100% চেক করা। সো ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী স্যাম্পলিং বেসিসে জিনিসগুলোকে করা হয়। তো সেই স্যাম্পলিং বেসিসে রিপোর্টিংগুলো হয়েছে এবং আমি মনে করি অনেক এরিয়াতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইন্ডিপেন্ডেন্সটা ছিল না। আমরা হয়তো পরের ডিসকাশনে কোনো এক সময় রেফারেন্স আসলে বলবো। সেই কারণেই আমাদের রেসপন্সিবিলিটিতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, এইটা হয়েছে, আমরা মানি, আমরা মেনে নিচ্ছি, বাট এটা আরও বেটার করার সুযোগ আছে। এবং আমরা মনে করি আমাদের যে চেঞ্জ রিজমটা স্টার্ট হয়েছে, নতুন গভর্নমেন্ট আসতে যাচ্ছে, আমরা ইনশাল্লাহ ওই সাইডে আমরা এটাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। আপনি বললেন যে কিছু জায়গাতে কম্প্রোমাইজড হয়েছে, তো সেইটার ব্যাপারে আপনার ইনস্টিটিউশন কি ব্যবস্থা নিয়েছে এবং এটা যাতে রিকারেন্স না হয় সেটার ব্যাপারে বা কি করেছে যাতে করে সবার কনফিডেন্স অডিট রিপোর্টের উপরে ফেরে? এক্স্যাক্টলি। আমি আমি এই কথাটা দিয়ে স্টার্ট করছি। আমরা ইনস্টিটিউশনস কিন্তু আমরা একটা নতুন কমিটি, একটা হিউজ রিফর্মসের থ্রুতে আমরা কাজ করছি। এবং ইনস্টিটিউট ইটসেলফ আমাদের যতগুলো প্রসেস আছে, পলিসি আছে, এসওপিস আছে, আমাদের এইসব জিনিসগুলোতে আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং অলরেডি অনেকগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে। আপনি যে কোশ্চেনটা করলেন, এটার মধ্যেও আছে। সেটা হলো যে আমরা যে অডিট কোয়ালিটি রিভিউ আমাদের রেগুলার ফেনোমেনা। সো আমরা দেখবো যে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বলি বা অডিটিং স্ট্যান্ডার্ড, যেটা গাইডলাইন্সটা আছে, যেটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি বাংলাদেশে, যেটা অ্যাপ্লিকেবল হবে কালকের থেকে বা যেটা যখন থেকে হোক, সেই গাইডলাইন্স অনুযায়ী আমাদের অডিটররা অডিটটা করেছে কিনা। সো উই হ্যাভ এ ডিপার্টমেন্ট যারা হোল দ্য ইয়ারে এই রিভিউগুলো করে থাকে। তো এখানে যেটা আছে, আইফাক অ্যান্ড মেম্বার, আমরা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা কমিটি আছে, স্ট্যান্ডার্ড আছে, আইফাকের মেম্বারে, আইফাকের রুলসে বলা আছে যে প্রতি বছর আপনার 30% অফ আর অডিট ওয়ার্ক শুড বি রিভিউড। স্ট্যান্ডার্ড একদম বলা আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম, আমরাও এটাকে ফলো করি। সো আমাদের এই টিমটা স্ট্রং ছিল না, আমরা স্ট্রং একটা টিম করেছি, আমরা হিউজ রিক্রুটমেন্ট করেছি ওখানে। এবং এই ডিপার্টমেন্টটা আমাদের আইসিবিতে এখন নাম্বার 1 ডিপার্টমেন্ট হয়েছে, যেটা আমরা বলি কোয়ালিটি অ্যাসুরেন্স আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট। অ্যান্ড এইটা রিপোর্ট করে টু এ কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ড, যেটা প্রেসিডেন্ট আমি নিজে ওটা লিড করি। তো আমরা স্ট্রংলি জিনিসগুলো দেখছি, আমরা পুরো প্রসেসগুলোকে আইডেন্টিফাই করছি, আমরা চেকলিস্টগুলোকে রিভিউ করছি। অ্যান্ড আমরা এটার থ্রুতে অলরেডি কিছু যে সমস্ত জিনিসগুলো নিয়ে কোশ্চেন এসছে, যে অডিটগুলো নিয়ে, আমরা এই অডিটগুলোকে রিভিউ করা শুরু করেছি, অলরেডি ইন দ্যাট প্রসেসে আছে। এবং অবভিয়াসলি আপনি যেটা বললেন, ফিউচার এই ধরনের সিচুয়েশন যাতে না হয়, আমরা সেটার উপরে কাজ করছি এবং খুব সুন আমরা এটার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো কাজটা। সো দ্যাট অডিট কোয়ালিটি এখন থেকে যেন একটা বেটার কোয়ালিটি রিভিউ হয়, এবং সেখানে যদি ব্যর্থ হয় আমাদের মেম্বাররা সেক্ষেত্রে পানিশমেন্টের মধ্যে চলে যাচ্ছে এবং হয়েছে পানিশমেন্ট অনেকগুলো। অ্যাসেট কোয়ালিটি এবং একটা উইক কন্ট্রোলের কারণে আপনি জানেন ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর টোটাল বেশ চাপের মধ্যে পড়েছে।
এই ক্ষেত্রে আপনার মূল্যায়ন কি? এক্ষেত্রে আমার মূল্যায়ন যেটা বলবো সেটা হলো যে নট অডিটর্স পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি অ্যাসেটস কোয়ালিটি বলতে ব্যাংকের অ্যাসেটস বলতে তাদের যে সমস্ত অ্যাডভান্সেসগুলো দেওয়া হয়েছে Right. লোন দিয়েছে, তো এক্ষেত্রে যেটা হয়েছে এটা একদম আমরা সবাই বুঝতে যাচ্ছি যে কী হয়েছে, সেটা হচ্ছে যে আমরা রাইট অ্যাসেটস এগেনস্টে আমরা লোনগুলো দিইনি। সো অবভিয়াসলি ইভ্যালুয়েশনের প্রসেসে আমাদের গলতি ছিল। সো এটা যারা এর মধ্যে এইটার মধ্যে পুরো প্রসেসের মধ্যে ইনভলভ, এখানে তাদের দায়িত্ব আছে। আমি নিজেও একটা ব্যাংকের বোর্ডে আছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে। আমি ওখানে দেখেছি যে আপনি যদি একটা লোন স্যাংশন করেন 35টা চেকলিস্ট আছে, 35টা আইটেম আপনাকে দেখতে হবে। ইন টার্মস অফ ডকুমেন্ট সাবমিট করতে হবে কিংবা আপনাকে ফিজিক্যালি ভেরিফাই করতে হবে। সেখানকার এই 35টার মধ্যে একটা ডকুমেন্ট হচ্ছে অডিট রিপোর্ট, বাকি 34টা All of 35. এক্স্যাক্টলি 1 of 35। তো এখন চেকলিস্ট অনুযায়ী এই সবগুলো কমপ্লিট হলেই তখন কিন্তু এই ইয়েটা বোর্ডে যাচ্ছে ফর অ্যাপ্রুভাল, অথবা যে লেভেলে যতটুকু যাওয়ার কথা। এখন এটা কিন্তু করছে রুট লেভেল থেকে, নিচের থেকে আসছে। তো এই জিনিসগুলো যদি সেখানে কোনোটাই যদি আমি বলি যে আমি পেয়েছি অথচ পাইনি, বা কোয়ালিটির মধ্যে যদি ইয়ে থাকে, ডেফিনেটলি আপনার উইক অ্যাসেটস আমরা নিয়ে দেবো, আমরা লোনটা বেশি দিয়ে ফেলবো। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্সগুলো কিন্তু সব জায়গায় ক্লিয়ার বলা আছে, যেখানে যেখানে রিস্ক ফ্যাক্টর কনসিডার করা দরকার। ধরেন 80% লোন দিতে পারবে তার টোটাল ইয়েতে, শেয়ার ক্যাপিটালে এত পার্সেন্ট, আপনার লার্জ বড়োয়ারকে 10%-এর বেশি দেওয়া যাবে না। অল দোজ আর ভেরি গুড থিং, যেখানে কন্ট্রোল মেকানিজমগুলো আছে। কিন্তু আমি বলবো কন্ট্রোল মেকানিজমগুলো প্রপারলি ফলো করা হয়নি, বা এগুলোকে ওইভাবে টেক কেয়ার করা হয়নি, যেই কারণেই জিনিসগুলো এসছে। এবং এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে মোটামুটি আমাদের ব্যাড লোনের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকার উপরে। তো এটা বিকজ অফ দ্য এই যে অ্যাসেটসের এগেনস্টে আপনার ঠিক যে পরিমাণ আমরা লোন দিয়েছি অ্যাসেটসের ভ্যালুটা ততটুকু নাই, এখানে গ্যাপ এতটুকু আছে। এটাই আমরা জানি অডিট কোয়ালিটি যেরকম গুরুত্বপূর্ণ, অডিটরদের ইন্ডিপেন্ডেন্সও সেরকম করে গুরুত্বপূর্ণ। এই দুইটার ব্যাপারে আসলে করণীয়, কোন পক্ষের কি করণীয় বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আই থিঙ্ক অডিট কোয়ালিটির ব্যাপারে আমি যেটা বলবো সেটা হলো যে ইট ইজ গভর্ন বাই দ্য ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল অন্যান্য যেগুলো আছে, প্লাস আমাদের আইসিএবির ওন গাইডলাইন্সগুলো আছে। সো এটার জন্য এটা আমাদের দায়িত্ব। আমরা যদি এখানে কোনো ব্যর্থ হয় আমরা সেটার জন্য রেসপন্সিবল হব। আমার অডিটররাও যদি এগুলো ফলো না করে অডিটটা যদি কমপ্লিট করে সেজন্য তারা রেসপন্সিবল হবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্সটা পার্ট অফ দ্য অডিট পার্ট, এটা থাকতে হবে। এটা যদি আপনি জেনারেলি স্ট্যাটুটরি অডিট এটা অ্যাপয়েন্টমেন্ট করে বাই দ্য শেয়ার হোল্ডার্স ইন দ্য এজিএম, ঠিক আছে। এখন শেয়ার হোল্ডার্সরা তারা অ্যাপয়েন্ট করে, এবং তারা কিন্তু সাথে সাথে একটা ইন্ডিপেন্ডেন্সি থাকে যে এই অডিটররা অন বিহাফ অফ মি পুরো অডিটটা কমপ্লিট করবে, যেখানে ম্যানেজমেন্ট কী করেছে, বোর্ড কী করেছে, পুরো জিনিসটা আনআর্থ করে নিয়ে আসবে যদি কোনো ধরনের ব্যত্যয় থাকে। এইখানে যদি আপনার ইনফ্লুয়েন্স থাকে লাইক বাই দ্য ম্যানেজমেন্ট অথবা বাই দ্য বোর্ড, আপনি অডিটর যে ফাইন্ডিংসগুলো নিয়ে আসলো, আপনি ম্যানেজমেন্ট বললো যে না এটা দিয়েন না, অথবা বোর্ড বললো যে না এটা দেওয়া যাবে না, আমরা এটা অ্যালাউ করবো না, ইভেন দ্য রেগুলেটরও যদি বলে যে না আপনি এটা দিতে পারবেন না। প্র্যাকটিক্যালি তাই হয়েছে। আমার এটা ওপেন টু এভরিবডি নোজ, আমি রেফারেন্স হিসেবে দিতে পারি। আপনারা জানেন ট্রাইপার্টিট এগ্রিমেন্ট বলে একটা জিনিস ছিল, এখন আছে। এটাতে যেটা হয়, বাংলাদেশ ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ যখন অডিটটা কমপ্লিট হয়, এক্সটার্নাল অডিট, ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ দে সিট টুগেদার একসাথে। ইভেন অ্যাট সামটাইমস বোর্ডের অডিট কমিটিও ইনভলভ হয় এটার মধ্যে, এই মিটিংয়ের মধ্যে। তো এখানে হওয়ার পরে অডিটরদের যে ফাইন্ডিংসটা, আমি যদি একটা পার্টিকুলার এরিয়াতে বলি সেটা লোন প্রভিশনস, কতটুকু ডিফল্টের প্রভিশন করা হবে। অডিটরদের ক্লিয়ার গাইডলাইন্স আছে, বাংলাদেশ ব্যাংকের রুলস আছে যে কোনটা কতটুকু হলে ডিফল্ট হবে, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, হোয়াট এভার ইট ইজ। ওটা ফলো করেই দেখা গেলো যে একটা ব্যাংকের প্রভিশনস ব্যাড অ্যাসেটস কোয়ালিটির জন্য 10,000 কোটি টাকা প্রভিশন করতে হবে। অ্যান্ড দেন যখন এই মিটিংয়ে বসা হয়, তখন যেটা হয়েছে, এখন হচ্ছে না আমি যতটুকু জানি, সেটা হলো যে সাম ওয়ে এটাকে সাপ্রেস করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক আছে, যে না 10,000 কোটি হচ্ছে এই বছর দিয়ে না, আমরা তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে, আপনারা প্লিজ 5,000 কোটি টাকা প্রভিশন করেন। মানে প্রভিশনিংয়ে কম্প্রোমাইজ করা হচ্ছে। তো ওটা গেল। এমনও হয়েছে ইন সার্টেন কেসেস অডিটররা ট্রাইপার্টিট এগ্রিমেন্টে অ্যাগ্রি করে ব্যাক করেছে অফিসে। অন দ্য ফলোয়িং ডে দে হ্যাভ রিসিভড এ ফোন কল ফ্রম সামওয়্যার
যে না 5,000 কোটি টাকাও দিতে পারবেন না, 1,500 কোটি টাকা দিতে হবে। তো এক্ষেত্রে কী কারণে এটা করা হয়েছে, সেটা হচ্ছে যে যারা শেয়ারহোল্ডাররা, ওনার্স অফ দ্য ব্যাংক, দে আর সো ইনফ্লুয়েন্স ছিল পলিটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেশনে, তারাই ইন অর্ডার টু টেক এ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি অ্যাজ এ ডিভিডেন্ড, তারা এই কাজটা করতো। অ্যান্ড দেন এর সাথে ম্যানেজমেন্টের রোল ছিল যে তারাও ম্যানেজমেন্টে সাপোর্ট করতে হতো, অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক জায়গায় আমরা দেখেছি যে বাধ্য হয়েছে তারা, বিকজ অফ তাদের জব রিস্ক ফ্যাক্টরের জন্য। অনেক জায়গায় দে অলসো থিঙ্ক যে ওকে এটার সঙ্গে আমার বোনাস এলিমেন্ট যুক্ত আছে, সো হোয়াই নট, একটা ওই সাইডের একটা কাজ করেছে আমরা দেখেছি। তো এই জিনিসটা হয়েছে, যে জিনিসটা সেই কারণে আপনি যখন ইসলামী ব্যাংকে এখন হঠাৎ করে 80,000 কোটি টাকা প্রভিশন করতে হচ্ছে, এটা কেন? বিকজ গত 10 বছরে যদি আপনি প্রতি বছর 5-6 হাজার করে করতো, কমতে 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 এটা পুঞ্জীভূত হয়েছে, পুঞ্জীভূত হয়েছে। এটা যদি আমরা বছরে বছরে বছর করে যেতাম, আজকে কিন্তু এটা লাগতো না, আজকে এই সিচুয়েশন দাঁড়াতো না। কি হচ্ছে, ওইটা হওয়াতে তারা মোস্ট অফ দ্য মানি দে হ্যাভ টেকেন আউট অ্যাজ এ ডিভিডেন্ড লিগেল ওয়েতেই, বাট বাই শোয়িং দ্য প্রভিশন অ্যামাউন্ট লোয়ার। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমরা যখন অ্যাসেট কোয়ালিটি রিভিউ করি তখন দেখা যাচ্ছে 80,000 কোটি টাকা শর্ট প্রভিশন, কিন্তু এটা এবছরের না, এটা গত 10 বছরের পুঞ্জীবিত জিনিস। এই জিনিসটা হয়েছে। তো এই জন্য বলছে অডিটেডের ইন্ডিপেন্ডেন্স যদি থাকতো, এখানে যদি ওই ট্র্যাপেরটিতে ওই ইনফ্লুয়েন্সটুকু যদি না থাকতো, তাহলে জিনিসটা আজকে এই পর্যায়ে হতো, এইভাবে দাঁড়াতো না জিনিসটা, হঠাৎ করে জিনিসটা আছে। বাট গুড পার্ট, আমি দেখছি ইদানিং বাংলাদেশ ব্যাংক এই মোটিভটা চেঞ্জ করেছে। আই থিঙ্ক ট্র্যাপেরটেড আছে, ডিসকাশন হবে, অসুবিধা নেই, বাট দে উইল নট প্র্যাকটিক্যালি ইম্পোজড সার্টেন রেস্ট্রিকশনস, এটা করতে পারবা না বা এটা করবা, এই ধরনের। এই যে ট্রাইপেট্রেট এগ্রিমেন্ট যেটা বলছেন, এটাও কি কোনো লিগ্যাল প্রভিশনের বেসিসে করা হচ্ছে? এটা কি কিসের বেসিসে করা? না কিছু না, এটা জাস্ট বল পার্ক হিসাবে, হয়তো উপর থেকে একটা ইনস্ট্রাকশন আসে টপ লেভেলের, ঠিক আছে এই বছর এতটুকুই আমরা প্রফিট ডিক্লেয়ার করতে হবে, সো করলো। এটার সঙ্গে লিঙ্ক থাকে স্টক মার্কেটের একটা আপ ডাউনের ব্যাপার থাকে, এই সব। এই চেঞ্জ রেজিমের পরে কি হচ্ছে এই ক্ষেত্রে? এবছর আমি গত 2 বছর দেখেছি ব্যাংকগুলো সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ প্রভিশন করেছে, এবং অনেকে অ্যাগ্রি করেছে। এটা ব্যাংক, এটা অ্যাকচুয়ালি রেগুলেটর যেটা করেছে ছেড়ে দিয়েছে ব্যাংকের উপরে। ওই বলেছে যে তোমরা ফুল প্রভিশন, তোমরা ফাইন্ড আউট করো হোয়াট ইজ ইউর রিয়েল প্রভিশন নিডেড অ্যাজ অফ টুডে। সে ধরেন 80,000 কোটি টাকা আমার লাগবে বা 50,000 লাগবে, তখন ব্যাংকে অপশন দিয়েছে যে তুমি এটা প্ল্যান দাও আমাকে, যে তুমি এটা আইদার 1 বছরেও নিতে পারো, তুমি 2-3 বছরে করলে সে প্ল্যানটা আমাকে সাবমিট করো, আমি সেটা অ্যাকসেপ্ট করি। একটু ফ্লেক্সিবিলিটি, এটা স্বাভাবিক। আমার মানে এটা যদি অ্যাজ এ হোল পুরাটাই যদি একটা ইন্ডাস্ট্রির উপর চলে আসে, আপনি যদি বিডি ফাইন্যান্স দেখেন, বিডি ফাইন্যান্স কিন্তু ওরা কিন্তু ফুল প্রভিশনটা প্রথম বছর নিয়ে নিয়েছে, অ্যান্ড দে হ্যাভ ডিক্লেয়ার্ড টু দ্য শেয়ারহোল্ডার যে আগামী 2 বছর কোনো ডিভিডেন্ড দিব না। দ্যাট ইজ গুড। আমি অ্যাপ্রিসিয়েট করি যে বিডি ফাইন্যান্স এরকম একটা ম্যানেজমেন্ট একটা বোল্ড স্টেপস নিয়েছে, অ্যান্ড দে হ্যাভ ডান এ গুড জব। সো আজকের থেকে আমরা ক্লিন হয়ে যাচ্ছি, উইল ডু বিজনেস ইয়েতে। এটা অনেক ব্যাংকে পারবে না, বিকজ আপনি ইসলামী ব্যাংক যাদের একেবারে 100% কাছাকাছি ডিফল্ট লোনে চলে গেছে, তাদের পক্ষে সম্ভব না। সো ওইটা ফেজ বাই ফেজই চলে আসবে, বাট স্টিল ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান, যে ঠিক আছে আমি এটা করবো আগামী বছর, এটুকু করবো। এটা আগে কখনো ছিল না, হ্যাপাজার্টলি ছিল, বা যে যার আল্লাহ রাস্তার মতো চলবার মতন অবস্থা। সো এইভাবে এখন হচ্ছে, এবং যেটা আপনি বললেন ওই ধরনের কোনো ইনফ্লুয়েন্স আপাতত নেই। এটা কমপ্লিটলি ম্যানেজমেন্টের এবং অডিটরের ইন্ডিপেন্ডেন্সটা এখানে আগের মতন একটু চলে আসছে, আমি মনে করি আসছে। এবং এই কারণে দেখবেন অনেক জায়গায় অডিট কোয়ালিফিকেশনটা আসছে, যেটা আগে আসতো না। অডিট রিপোর্টে আপনি অনেক কোয়ালিফিকেশন আসছে। আইফাকের একটা স্ট্যাটিউটরি বডি হিসেবে আমাদের বাংলাদেশে আপনারা যারা অডিট ফিল্ডে কাজ করেন, IFRS এইটা আমরা অ্যাপ্লিকেশন করছি। জি, এই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি? আমাদের কোনো গ্যাপ আছে এবং সেটা ফুলি আমরা কমপ্লাই করতে পেরেছি কি না, এবং না পারলে সেটা কিভাবে আমরা ফুলি এদের সাথে কমপ্লাই করতে পারি? জেনারেলি আইফারএস একটা সেপারেট বডি, হ্যাঁ, আইফাক একটা সেপারেট। আইফাক করছে অনেকটা আমাদের এফবিসিসিআর মতো, অ্যাপেক্স বডি, মানে ICB ইজ এ মেম্বার অফ আইফাক, বা ইন্ডিয়ান ইনস্টিটিউট ইজ এ মেম্বার, এবং ওখান থেকে মোটামুটি আইফাক ওভারঅল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এগুলো নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের প্রমোশনের ব্যাপার থাকে, এগুলো করে, এবং গভর্নমেন্ট রেগুলেটরদের সাথে তাদের একটা রিলেশনশিপ আছে। IFRS শুধু স্ট্যান্ডার্ডস ডেভেলপ করে, ঠিক আছে, অ্যান্ড স্ট্যান্ডার্ডস ডেভেলপ করে, পুরাতন স্ট্যান্ডার্ডসও যদি মনে করে যে কালের বর্তে যেটা ভ্যালিড না, ওটা চেঞ্জ করে আপডেটেড হয়। হ্যাঁ, তো আমরা যেটা পাই, যেহেতু আমরা IFRS-এর মেম্বার, এবং স্ট্যান্ডার্ডসগুলো আসে, এবং একটা টাইম দেওয়া থাকে যে উইদিন 2 ইয়ার্সের মধ্যে এটা ফুললি ইমপ্লিমেন্ট করতে হবে। যদিও কান্ট্রির উপরে কিছুটা অথরিটি দেওয়া থাকে যে লোকাল ল যদি কোনো জায়গায় কনফ্লিক্ট করে,
দেন দ্য লোকাল ল উইল প্রিভেল। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম সিস্টেম। তো আমাদের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য আইএফআরএস আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি। একটু এর সাথে বলে রাখি, সেটা হলো যে আনটিল এফআরসি আসা পর্যন্ত, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল 2015 পর্যন্ত এটা আমাদের দায়িত্ব ছিল, স্ট্যান্ডার্ডসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতাম। এখন এটা এফআরসির কাছে চলে গেছে। অ্যাকর্ডিং টু এফআরসি অ্যাক্ট, এটা পৃথিবীর বাইরে, তাই এফআরসি স্ট্যান্ডার্ড সেটিং করে, এটাকে ইমপ্লিমেন্ট করে ফলো আপটা করে, অডিটররা ওটার উপরে কাজ করে। তো এখন পর্যন্ত এফআরসি যেগুলো করে স্ট্যান্ডার্ডসগুলো, অবভিয়াসলি এফআরসি যেহেতু জনবলের একটা ব্যাপার আছে, তাদের লার্নিংয়ের একটা ব্যাপার আছে, তারা আমাদের হেল্প নিয়ে স্ট্যান্ডার্ডসগুলো করে। তো আমরা এখন পর্যন্ত বেশ অ্যাক্টিভ এইসব ইমপ্লিমেন্টেশনে। ইদানিং 2-3টে আইএফআরএস এখনও আমরা ওই স্ট্যান্ডার্ডসগুলো এখনও করতে পারিনি। একটা হচ্ছে ইন্স্যুরেন্সের উপরে, ইন্স্যুরেন্সের নতুন একটা আইএফআরএস 18 বলে একটা আসছে। বাংলাদেশ ব্যাংকে বা ব্যাংকিং সেক্টরের জন্য একটা আছে আইএফআরএস 9, আর নতুন দুটো আছে S1 S2 বলে, যেটা হলো সাস্টেনেবিলিটির উপরে, ESGর উপরে। এই দুটো বাংলাদেশ ব্যাংক অলরেডি অ্যাকসেপ্ট করেছে নতুন রিজিম এসে, এবং তার নতুন রিজিম আগের থেকে হয়েছে 2024 সালে ডিসিশন নেওয়া হচ্ছে, এটা 27 মধ্যে ফুল ইমপ্লিমেন্টেশন হবে। সো ইট ইজ অন ট্র্যাক হচ্ছে, বাট ইটস এ ভেরি কমপ্লেক্স স্ট্যান্ডার্ডস S1 S2 যেটা বলা হয়। এতে এই সাস্টেনেবিলিটি যে আমাদের এখন যত কথাবার্তা, এই দুটো রিপোর্টিংয়ে আপনি ব্যাংকিং সেক্টরের আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে সাস্টেনেবল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার যদি পুরো অ্যাকাউন্টিংটা করা হয়, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ব্যাংকের রিয়েল সিনারিওটা। সো ইট উইল বি এ ভেরি গুড, আমি বলবো স্ট্যান্ডার্ডস। এটা বিসেকের দায়িত্বের মধ্যে আছে কর্পোরেট লেভেলে করা। সো ইট হ্যাজ টু বি দ্য হোল কান্ট্রির অল রিপোর্টিং সিস্টেমের মধ্যে। তো আমরা অ্যাক্টিভলি ইনভলভ আছি এর মধ্যে, আমরা ট্রেনিং করছি, আমরা সিপিডি যেটা কন্টিনিউয়ার প্রফেশনাল আমার মেম্বারদের জন্য করা হচ্ছে। আমরা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের সাথে একটা টাস্ক ফোর্সে হ্যাভিলি আমরা এঙ্গেজ হয়েছি, সেটা আইএফআরএস 9 ইমপ্লিমেন্টেশনে। S1 S2তেও কাজ হচ্ছে। সো স্ট্যান্ডার্ডসগুলো আমরা যতটুকু পাচ্ছি, যেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইমপ্লিমেন্টেশনে ট্রাই করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে। ইএসজি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে স্ট্যান্ডার্ডটা, সেটা ইমপ্লিমেন্টেশনের কোনো ডেডলাইন আছে আমাদের হাতে? এটা ইয়ের থেকে আইএফআরএস স্ট্যান্ডার্ড থেকে বলে দেওয়া থাকে যে এটা জানুয়ারি 1, 2027 মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যতটুকু ডিলে করবেন, এটা আপনার কান্ট্রির ইমেজের মধ্যে প্রবলেমে পড়বে। সে ধরনের আপনার যখন এক্সটার্নাল রিপোর্টিং কোনোটা হবে, ইন্ডিয়া করে ফেললো, আমি যখন আমার একটা রিপোর্ট যাবে, সে ধরেন বিএটি বাংলাদেশ যখন যে রিপোর্টটা করছে, সেটা হয়তো S1 S2 কমপ্লায়েন্ট না। আর বিএটি যখন এটা ইউকেতে রিপোর্ট করবে, ইন্ডিয়ারটা কমপ্লায়েন্ট, আমাদেরটা কমপ্লায়েন্ট না, তখন এই ইয়েটা আসবে। বা আমাদের যদি কোনো ফরেন ইনভেস্টমেন্টে যাই, তখন আমাদের রিপোর্টিংটা হবে না রাইটলি। সেই জন্য প্রত্যেক কান্ট্রি চেষ্টা করে যত কুইকলি ইমপ্লিমেন্ট করতে উইদিন ডেডলাইনের মধ্যে। তো আমরা এটাতে পিছিয়ে ছিলাম, বিকজ মেজর হচ্ছে বাংলাদেশ ব্যাংক ওইভাবে আগাচ্ছিল না। বাট 2024-এ দেয়া ফাইনালি কনভিন্স হয়ে তারা এটা বলেছে S1 S2টা 2027 মধ্যে এটা প্রত্যেক ব্যাংকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা দিয়ে দিয়েছে এবং দে আর ওয়ার্কিং অন দিস। আমরা প্রাইভেট সেক্টরের ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি নিয়ে যত কথা বলি, পাবলিক সেক্টরে আসলে আমরা অতটা বলি না। তো এই পাবলিক সেক্টরের ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কী ভূমিকা আছে? আমি মনে করি মেজর রোল আছে। প্রাইভেট সেক্টরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যেভাবে যে সমস্ত এরিয়াতে কাজ করছে, ঠিক একইভাবে সেই সব কাজগুলো আপনার পাবলিক সেক্টরে করতে পারে। কারেন্টলি পাবলিক সেক্টরের ফান্ড ম্যানেজমেন্ট অনেকটা বাজেটারি সাপোর্টের মধ্যে দিয়ে আসে, ডেভেলপমেন্ট ফান্ড থেকেও আসে, ইয়ের থেকেও আসে। এখানে সামওয়ে আমার রিপোর্টিংটা প্রপারলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী হচ্ছে না। রিসেন্টলি এফআরসি যতগুলো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে, প্রাইভেট না, ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো তো এফআরসি চিঠি দিয়েছে পাইয়ের ডেফিনেশনের আন্ডারে। তাতে দেখা গেছে যে মেজরিটি অফ দ্য ইউনিভার্সিটিস দে ডোন্ট হ্যাভ প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। খালি একটা দেখা যাচ্ছে যেটা করছে বাজেট অ্যালোকেশনে কত ফান্ড আসছে, কোন কোন জায়গায় খরচ করছে, আর দেন সারপ্লাস, এটুকুই। বাট একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলতে যেটা বুঝায়, একটা ব্যালেন্স শিট, একটা রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট, কিংবা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো, হ্যাঁ, ইকুইটি পজিশন অ্যান্ড দ্য নোটস টু দ্য অ্যাকাউন্টস, প্রত্যেকটা ব্রেকআপ দেওয়া, এই জিনিসটা আমরা পাচ্ছি না ইয়েতে। তো গভর্নমেন্টের আমার মনে হয় ইমিডিয়েটলি স্টেপস নেওয়া উচিত যে এই ধরনের অর্গানাইজেশন যেহেতু পাবলিকলি এন্টিটি, ইন্টারেস্টেড এন্টিটি, যেটা এফআরসির রেসপন্সিবিলিটি চলে আসছে অলরেডি, দে আর সাপোজ টু টেক কেয়ার ওইগুলোকে, যারা প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করা, জবাবদিহিটা এনশিওর করা।
তো এখানে অবভিয়াসলি চার্টার অ্যাকাউন্টেন্টদের বিরাট রোল আছে। তারা একটা ইজিলি খুব কুইকলি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে যদি তাদের হেল্প না হয়। এবং অলরেডি অনেক জায়গায় আছে চার্টার অ্যাকাউন্টেন্ট এমপ্লয়েড আছে। আপনি যদি মানে সাইড বাই সাইড যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে দেখেন, দে আর টোটালি প্রিপেয়ার্ড। তাদের ফুল প্লেজেড ফাইন্যান্স স্টাফ আছে, দে আর ডুইং অল দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, দে আর বিং অডিটেড, নো কোশ্চেন অন দ্যাট। তারা ট্রাস্টি বোর্ডে রিপোর্ট সাবমিট করছে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ওইভাবে নাই। এটা এফআরসির ফাইন্ডিংস। এই জায়গাগুলোতে কি আদৌ অডিটিং হচ্ছে? আসলে গভর্নমেন্ট অডিটটা হচ্ছে শুধু, যেটা এক্সপেন্ডিচার গভর্নমেন্ট, আবার প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বা অডিটিং স্ট্যান্ডার্ডস হচ্ছে না। তো এখানে অলরেডি আমার এই একটা ইস্যুতে আমার সঙ্গে কথা হয়েছিল, এবং এখানে আমরা বলেছি যে কমপ্লিটলি ইভেন যদি গভর্নমেন্ট মনে করে মিনিস্ট্রি অফ এডুকেশন আইসিবির হেল্প নিয়ে একটা প্ল্যান তৈরি করে কিভাবে আগানো যায়, সেক্ষেত্রে আমরা রেডি আছি টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট। এখানে মেজর যে কাজটা শুরুতে করতে হবে সেটা হলো আপনার অ্যাসেটসগুলোকে আইডেন্টিফাই করা আর ভ্যালুয়েশন করা। সে ঢাকা ইউনিভার্সিটি যদি হয়, ঢাকা ইউনিভার্সিটি যে এই পর্যন্ত গত 30-50 বছরে যে অ্যাসেটস তারা ডেভেলপ করেছে, এটাকে বুকস অফ অ্যাকাউন্টসে নিয়ে আসতে হবে। এটা নাই, হয়তো কোনো জায়গায় খাতা কলমে লেখা আছে, কটা গাড়ি, কটা বিল্ডিং, তালিবুকে লেখা আছে। তো এই জিনিসগুলো, মানে এটা আমি এক্সাম্পল বললাম, হয়তো নাই, অন্য জায়গা আছে। এইটা অডিটররা একটা গ্রেট রোল প্লে করতে পারে, যে ইনিশিয়াল যে ওপেনিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করার ব্যাপারে লট অফ ওয়ার্ক করতে হবে বিহাইন্ডে, করার পরে আপনি একটা ওই স্টেজ আসবেন, দেন ইউ ক্যান কন্টিনিউ রেগুলার বেসিসে। এই কাজটা তখন আমাদের, এই ক্ষেত্রে আমরা আইসিবি একটা প্ল্যানিং ফেজে আমরা ভালো কাজ গভর্নমেন্টকে হেল্প করতে পারবো, এটা আমরা মনে করি আর কি। টেকনোলজির পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন নিশ্চয়ই অ্যাকাউন্টিং প্রফেশনের মধ্যেও এসছে, বিশেষ করে এআই, অ্যাকাউন্টিং অটোমেশন। এইটার জন্যে আমাদের দেশে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা কতটা প্রস্তুত, মানে আপনারা তাদেরকে কতটুকু প্রস্তুত করতে পেরেছেন? আমি যদি প্রথমে আনসার করি যে আমরা অতটুকু না, এতটুকু না। আমরা কম্পেয়ার করি যদি ইন্ডিয়ার সাথে, অবভিয়াসলি আমরা অনেক পিছিয়ে আছি। রিসেন্টলি আমরা আইফ্যাকের অ্যানুয়াল কনফারেন্সে দেখেছি, ওখানে আপনার দি কনফারেন্সের থিমটাই ছিল এআই, সাস্টেনেবিলিটি অ্যান্ড এথিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট প্রফেশনাল বডির জন্য। তো আমরাও রিসেন্টলি সাফা কনফারেন্স করেছি গত মাসে ঢাকাতে, যেটা সাউথ ইস্টার্ন রিজনের সব অ্যাকাউন্টিং বডিজকে নিয়ে। সেখানে আমরা কিন্তু এই টাইটেলগুলো নিয়ে আসছি, এআই নিয়ে আসছি, সাস্টেনেবিলিটি যেটা ইএসজি ছিল, এগুলো সব ছিল। ডেফিনেটলি এআই এর উপরে আমরা যেটা এই পর্যন্ত করতে পেরেছি, অনেকগুলো স্টেপস নিয়েছি। এটা হয়তো আমরা রেজাল্টটা পেতে থাকবো। সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো সেমিনার করেছি আমাদের মেম্বারদের জন্য, কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্টের আন্ডারে আমরা অনেকগুলো সেশন করেছি। আমরা রিসেন্টলি আমাদের সিলেবাস, ইউকে সিলেবাস, মানে ইউকের আমরা আইসিডাব্লিউ যেটা বলে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, আমরা কিন্তু ওদের সিলেবাসটাকে ফলো করি আমাদের এডুকেশনের জন্য। তো ওই সিলেবাসটা আমরা আপডেট করেছি, ওই সিলেবাসে এই জিনিসগুলো চলে আসছে, ইনক্লুডিং এআই। আমরা জাস্ট গত সপ্তাহে সিলেবাসটাকে অ্যাপ্রুভ করেছি, যেটা আমাদের এই এপ্রিল মাসের থেকে এই এডুকেশনটা শুরু হয়ে যাবে। তো আমরা এই লেভেলে চলে গেছি, এবং আমরা ট্রেনিং সাইডে আরও ইমফ্যাসিস দিচ্ছি। বাট ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে, এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা কিন্তু অলরেডি ওন ওয়েতে অনেকে শুরু করেছে কাজ। আমরা দেখতে পারি, ইভেন আমি যদি আইসিবির কথা বলি, আমরা অনেক জিনিস দেখছি যে এআই ড্রিভেন, আমরা খুব কুইকলি জিনিসগুলোকে পাচ্ছি। সো হয়তো ম্যাসিভ স্কেলে হয়নি, যেটা একদম ডিজাইন করে যে এআইটা করা হয়, কনস্ট্রাকটিভ এআই করা হয়, যেটা স্পেসিফিক যেটা ডিজাইন করা হয়, ওই লেভেলে এখনও আসেনি। বাট উই আর ইন দ্য প্রসেস। বাট আমাদেরকে আরও ফাস্ট হতে হবে, এটুকু আমি বলতে পারি যে আমাদেরকে এটা অ্যাডাপ্ট করতে হবে আরও বিগার ওয়েতে। বাংলাদেশের মতো একটা ডেভেলপিং ইকোনমিতে এসএমই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বলা যায় যে এটা ইকোনমির ব্যাকবোনই। কিন্তু তাদের এই ফাইন্যান্সিয়াল অডিটিং, রিপোর্টিং সিস্টেম এটা খুবই দুর্বল এখনো পর্যন্ত। এইটার ক্ষেত্রে কিভাবে একটা আরও বেটার রোল পালন করতে পারে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা? খুব ভালো কোশ্চেন। সেটা হলো যে অবভিয়াসলি আমাদের মোর দেন 80% আমাদের এসএমই, এবং তাদের কন্ট্রিবিউশনসটা হিউজ। যদিও জিডিপিতে তাদের কন্ট্রিবিউশন স্টিল নট দ্যাট রিমার্কেবল, বাট আমার মনে হয় সেটা বিকজ অফ দ্য, কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ইকোনমিটা খুব স্ট্রাকচার্ড না, হয়তো রেজাল্টসটা ওইভাবে ক্যালকুলেট হয় না। আমি মনে করি যে তাদের ক্যালকুলেশনসটা আরও বেশি হয়। যেভাবে আমরা বলি যে আমাদের রিয়েল ইকোনমি আর আমাদের ব্ল্যাক ইকোনমি সমান। তো সেখানে এসএমইতে একটা চলে আসে।
তো আমি মনে করি যে এসএমই কন্ট্রিবিউশন ইভেন বিগার। মানে আমি জানি না, আপনি যদি কেরানীগঞ্জের দিকে যান বা ছোট ছোট ইন্ডাস্ট্রিতে যান, মানে দে আর ডুইং রিমার্কেবল জব। মানে এই যে আমরা মাঝে মাঝে দেখি যে টি শার্টগুলো বানাচ্ছে, ছোট ছোট পিন বানাচ্ছে, মানে এটিগুলো হচ্ছে এসএমইগুলো, মানে রিমার্কেবল, উইদিন আওয়ার, উইদিন 1 day 2 day, যে কোয়ালিটি দে ডেলিভার, মানে কল্পনা করা যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘরে জিনিসগুলো হচ্ছে কোয়ালিটি অফ শু, আমরা অনলাইনে অনেক কিছু পাই, এগুলো কিন্তু সবই এখান থেকে আসে, বিগ ফ্যাক্টরি থেকে আর কটা আসে। তো যাই হোক, আমি মনে করি একটা গ্রেট রোল আছে। এফআরসি যেটা করেছে সেটা হলো যে এসএমইদের জন্য একটা স্ট্যান্ডার্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা, ওটাকে ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে যে এটা ওদের রিচ পর্যন্ত পৌঁছায়নি। সো ইউ নিড অ্যাওয়ারনেস, ইউ নিড ট্রেনিং। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এসএমইগুলো রিসোর্স অ্যাভেলেবিলিটি তাদের খুব লিমিটেড, বিকজ ছোট বিজনেস করে, দে কান্ট অ্যাফোর্ড টু হ্যাভ এ কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং ফুল টাইম জবও না। কিন্তু যেটা হতে পারে, আমরা যেটা নিজেরাও করছি, যে আমরা যে পার্ট কোয়ালিফাইড আমাদের প্রায় 35,000 আমাদের সিএ স্টুডেন্টস আছে যারা কোর্স কমপ্লিট করে ফেলেছে। সো দে আর অনেকে হচ্ছে বয়স্ক এবং তারা ভালো জব করছে, টপ লেভেলের জব অনেকে করছে, বাট কোয়ালিফাইড না, মেম্বার না। কিন্তু এই যে পার্ট কোয়ালিফাইড দিক, এদেরকে যদি আমরা একটা ফেজ বাই ফেজ ট্রেনিং দিয়ে নিয়ে আসি, ক্যাটারিং টু দ্য এসএপি একটা কংক্রিট করে, এটা আমরা করার প্ল্যান করছি। অলসো এই পার্ট কোয়ালিফাইডকে ওদেরকে একটা রেকগনাইজ করা একটা ডিগ্রি থ্রুতে, হ্যাঁ, নট এ ফুল ডিগ্রি, বাট একটা, এটা ইউকেতে আছে, ইন্ডিয়াতে আছে। তো আমরা এই মডেলটা নিয়ে কাজ করছি। তো আমরা যদি এদেরকে একটা ফেজ বাই ফেজ ডেভেলপ করি, যে তুমি ইন্টারমিডিয়েট লেভেল যদি পাস করতে পারো, তুমি এই কোয়ালিফিকেশনটা পাবা, দেন হি ক্যান রাইট অ্যান্ড হি ক্যান টেক এ জব, যে আমার এই কোয়ালিফিকেশনটা আছে, ঠিক আছে, যেটা এসএমইদের জন্য খুব জরুরি। দেন দে উইল বি এবল টু অ্যাটলিস্ট প্রিপেয়ার দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দরকার পড়ে। সো এটা আমরা এফআরসিকে বলেছি, এবং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, না হলে আমরা এপাশ থেকে রিপোর্টিংটা এখন পর্যন্ত অতটুকু বেটার ওয়েতে পাবো না। বাট এটাতে আমাদের পজিশন নিতে হবে সবাইকে, পুরো ইকোসিস্টেমে, ব্যাংকে, এফআরসি এবং আমরা সিএ ইনস্টিটিউট। আপনি ইতিমধ্যে একটু আলোকপাত করেছেন যে এখন সাস্টেনেবিলিটি, স্পেশালি ইএসজি নিয়ে আপনারা কাজ করতে শুরু করেছেন। এই জায়গাতে আসলে আমি আরও একটু পার্টিকুলারলি জানতে চাই যে বাংলাদেশের অবস্থাটা আসলে এইখানে কি, আর আমরা কোথায় যেতে চাই। আমি যেটা মনে করি যে ইএসজি সাইডে এবং এটার রিপোর্টিং বোথ প্রিপেয়ারনেসটা আমরা অতটুকু আপ টু মার্ক না। আমি একটু অলরেডি বলেছি, ব্যাংকস শুরু করেছেন। আপনি যদি ব্যাংকের কারেন্ট অ্যানুয়াল রিপোর্টগুলো দেখেন, ওরা কিন্তু কিছুটা রিপোর্ট করছে। অনেকে ব্র্যাক ব্যাংক করেছে, অনেকে সেপারেট রিপোর্ট করেছে সাস্টেনেবিলিটির উপরে, আবার অনেকে ওই মেইন রিপোর্টের সাথে একটা সেকশন করেছে, ঠিক আছে। সো ইটস সাম কাইন্ড অফ প্রিপেয়ারনেস। সাস্টেনেবিলিটিতে আপনাকে যদি দেখাতে ট্রেন, আমাদের কিন্তু ডেটার হিউজ গ্যাপ আছে, আমাদের কিন্তু ডেটা ক্যাপচারটা হয়নি। আপনি সাস্টেনেবিলিটি, আপনি ইলেকট্রিসিটি গত বছর কতটুকু কনজিউম করেছিলেন, অ্যান্ড হোয়াট স্টেপস ইউ হ্যাভ টেকেন, এবছর আপনি আইডেন্টিফাই করবেন যে একদিকে, তাহলে আপনার রেকর্ডগুলো থাকতে হবে, সেই রেকর্ড বিল্ড আপটা হতে হবে। এই ডেটাটা আমাদের এখনো নাই। তো আমরা যদি শুরু করি, যেটা ব্যাংকগুলো শুরু করেছে, একটা সেন্ট্রাল ডেটাবেজের কথা বলছেন। সেন্ট্রাল ডেটাবেজ হতে পারে, তাদের নিজস্ব হতে পারে। সেটা ব্র্যাক ব্যাংকের সাস্টেনেবিলিটি কি ইমপ্রুভমেন্টগুলো করবে, যেমন চেক লিস্ট অনুযায়ী, তখন তাদের ডেটাগুলোকে ক্যাপচার করতে হবে। তো ডেটাগুলো ওইভাবে কাজ করে। এটা নন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মেনলি। তো নন ফাইন্যান্সিয়াল নাম্বারসগুলো ফাইন্যান্সিয়াল সিস্টেমে থাকবে না, ওটা আলাদাভাবে ক্যাপচার করতে হবে, যে আমার ঠিক আছে, এবছর আমি এত কিলোওয়াট কনজিউম করেছি, এবছর আমি পেপার এতগুলো খরচ করেছি, হ্যাঁ, এই সবগুলো এখানে আসবে। তো এটা যদি আপনি ফার্স্ট ইয়ারটা নিয়ে আসেন, আপনার ইয়ার 1, দেন ইয়ার 2টা আপনি কম্পেয়ার করতে পারেন, যদি ইয়ার 1 আপনার থাকে, ঠিক আছে, এই জিনিসটা। সো ব্যাংক আশা করছি আমি 2027 না হোক, অন্তত 2028-এর মধ্যে একটা পর্যায়ে আসবে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর। কিন্তু কর্পোরেট কিন্তু আমরা এখনো বিহাইন্ডে, এইটা আমাদেরকে করতে হবে, এফআরসিকে করতে হবে। মেইনলি বিগ কর্পোরেটগুলো যেহেতু লিস্টেড, এটা বিসেকের একটা বিরাট দায়িত্ব আছে এটাকে ইমপ্লিমেন্ট করা। আমি জানি বিসেক অলরেডি, আমাদের কথা হয়েছে, বিসেক অলরেডি এটার উপরে কাজ শুরু করেছে। সো দে উইল প্রবাবলি গিভ এ গাইডলাইন্স টু দ্য কর্পোরেট হাউসে, তাদের লিস্টেড কোম্পানিজে, যে তোমাদের এই মাইলস্টোনে এই কাজগুলোকে আগাতে হবে। আমরা জানি সিএ প্রফেশন খুবই আকর্ষণীয় একটা প্রফেশন। এটার কি ইভলিউশন কিভাবে হচ্ছে গ্লোবালি এবং উইদিন দ্য কান্ট্রি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটা অবভিয়াসলি খুব একটা
খুব ডিমান্ডিং একটা ইয়ে আছে প্রফেশন, অ্যান্ড অলসো ইন্টারন্যাশনালি কোয়াইট অ্যাকসেপ্টেড। দি ফ্যাক্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি এই প্রফেশনের প্রতি অ্যাট্রাকশননেসটা কমে যাচ্ছে। কীভাবে? সেটা হলো যে স্টুডেন্টস অ্যাকুইজিশন। আপনি যদি ভালো কোয়ালিটির স্টুডেন্টস না পান, আপনি এই লেভেল পর্যন্ত আনতে পারবেন না, যেটা আমাদের দেশেও প্রবলেম। সেটা হলো যে আমাদের বেসটা খুব ভালো আমরা পাচ্ছি না, বিকজ উই নো আমাদের এডুকেশন সিস্টেমে গত ব্যত্যয়টা কতটুকু হয়েছে আমরা বুঝতে পারছি। যে দেখা যাচ্ছে যে ও লেভেল করছে, জিপিএ 5 বা 8টা এ পাওয়া, সেখানেও আমরা দেখছি যে তাদের কোয়ালিটির মধ্যে কতটুকু গ্যাপ আছে, আমরা এটা ফেস করছি। আর অ্যাজ এ হোল ইন্টারন্যাশনালি এই প্রফেশনটা, বিকজ এই প্রফেশনটা একটু হার্ড অ্যাচিভ করা, অ্যান্ড অলসো একটু লঙ্গার টাইম লাগে প্রফেশনে আপনি সাকসেস ইয়েতে পয়েন্টে যদি যেতে চান। বাইরেও তাই, আমাদের দেশেও তাই। আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা অ্যাট্রাকটিভনেস পয়েন্ট অফ ভিউতে আমরা যেটা অলওয়েজ আমাদের অ্যাসপায়ারিং স্টুডেন্টসকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের এডুকেশনসটা, আমাদের সিলেবাস থেকে শুরু করে অল দিস থিংস ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। এই কারণে যে আমরা ICW, যেটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, সেটা সাম কাইন্ড অফ মাদার ইনস্টিটিউট বলা হয় অ্যাকাউন্টিং প্রফেশনে, আমরা কমপ্লিটলি ওদের সিলেবাসটাকে ফলো করি। উই হ্যাভ এ আন্ডারস্ট্যান্ডিং উইথ দেম, আমাদের MOU আছে ওদের সাথে, ওরা আমাদের ডিগ্রিটাকে রেকগনাইজ করে, বিকজ দ্য সেম সিলেবাস আমরা পড়াচ্ছি। ওকে, তার মানে এখান থেকে কেউ কোয়ালিফাই করে গিয়ে প্র্যাকটিস করতে পারছেন না? প্র্যাকটিসটা করতে পারছে, প্র্যাকটিসের জন্য একটা বার আছে, ওখান থেকেও যদি কেউ আসে প্র্যাকটিস করতে পারবে না। এখানে একটা বার আছে যে 2 বছর একটা অডিট ফার্মের সাথে থাকতে হবে, আর কিছু রিকোয়ারমেন্ট আছে। প্র্যাকটিসটা জেনারেলি অল ওভার দ্য ওয়ার্ল্ড একটু খুব কন্ট্রোলভাবে করা, বাট অ্যাজ এ নর্মাল আপনার জবে, বিজনেসে, আপনার ডেজিগনেশনে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। সো আমাদের মেম্বাররা কিন্তু যারা ইমিডিয়েটলি হচ্ছে, তারা একটা দুটো পেপার যেটা কান্ট্রি স্পেসিফিক, যেমন লোকাল লটা কিন্তু অলওয়েজ কান্ট্রি স্পেসিফিক, ইউকে ল আর আমার ল কিন্তু কখনই মিলবে না। ইনকাম ট্যাক্সটাও কিন্তু ভেরি মাচ কান্ট্রি স্পেসিফিক। এই দুটো পেপার ইউজুয়ালি যে কোনো দেশেই যদি এক থেকে আরেকটা, বাকি সব পেপার এক্সামশন থাকে, এই দুটো পেপার সবাইকে দিতে হয়, ঠিক আছে? সো এই জন্য এটা অ্যাট্রাকটিভ আমাদের এডুকেশন, বিকজ যে কেউ ইংলিশ কোয়ালিফিকেশনসটা সে তার সিভিতে অ্যাড করতে পারবে ফর জবস অ্যান্ড এভরিথিং খুব ইজিলি কোয়ালিফাই করলেই। এবং আমাদের আছে অলরেডি, আমার 100-এর উপরে মেম্বার্স আছে যারা আমাদের কোয়ালিফিকেশন নিয়ে এই পাথওয়েতে তারা নিয়েতে চলে গেছে। আবার ওইখান থেকে জেনারেলি আমাদের ওখানে একটা বার আছে যে বাংলাদেশি ন্যাশনাল হতে হবে। তো ওখানে যে যারা আমরা বাংলাদেশি যারা আছেন, অনেকে ইউকেতে পড়াশোনা করছেন বা অনেকে আগে চলে গেছে, ওরা কিন্তু এটা করতে পারে এবং নিশ্চয়তাই। ওখানে সিমিলার অ্যারেঞ্জমেন্ট আমরা CPA কানাডার সাথে করছি, আমাদের অলরেডি অ্যারেঞ্জমেন্ট আছে অস্ট্রেলিয়ার সাথে, আমাদের আয়ারল্যান্ডের সাথে আছে। এই অ্যারেঞ্জমেন্টগুলো আছে, দোজ আর দ্য ভেরি অ্যাট্রাকটিভ অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা হাইলাইট করি ফর আওয়ার অ্যাসপায়ারিং স্টুডেন্টস। আর এর বাইরে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা একটা লেভেল পর্যন্ত আমাদের এডুকেশনসটাকে MCQ ফর্মে নিয়ে আসছি। সো কম্পিউটার বেসড, সো ফ্রম এনিওয়ার ইন বাংলাদেশ তারা আমাদের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে, দে ডোন্ট নিড টু কাম টু ঢাকা। এটা আমরা অলরেডি করে ফেলেছি, আমাদের অল ওভার বাংলাদেশের 8টা সেন্টার আছে, ওখানে গিয়ে তারা পরীক্ষা দিতে পারবে। শুধু অ্যাডভান্স লেভেল এবং প্রফেশনাল লেভেলটা আমরা ইন দ্য প্রসেস, যে এটাকে আমরা পেপার লেস করতে চাচ্ছি, সো দ্যাট কম্পিউটার বেসড হয়ে যাবে, যে CBS বলে কম্পিউটার বেসড সিস্টেম, ওইখানে তারা কম্পিউটারে বসে লগ ইন করে দিবে। এবং এটা ইকুইটিকো সব জায়গায় আছে, সেটা হলো আপনার টাইম অনুযায়ী আপনি দেবেন। আপনি রাত্রি 10টায় গেলেন, আপনি লগ ইন করলেন, করে আপনি পরীক্ষা দেওয়া স্টার্ট হলো, কম্পিউটারে অটোমেটিক্যালি 3 ঘন্টা পর আপনাকে লগ করে দিয়ে দেবে। তো দ্যাট উই আর থিঙ্কিং ইন দ্যাট লাইন। সো এটা আমরা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস, আমাদের প্রফেশনের জন্য এটা করছি। যে জিনিসটা আমাদের বিউটি, সেটা হচ্ছে যে আমাদের আর্টিকেলশিপ, এবং এই আর্টিকেলশিপটা একটা অডিট ফার্মের সাথে থাকতে হয়। এইখানে আমরা যতটুকু পাচ্ছি আমাদের মেম্বারদেরকে আরও সাপোর্ট করার চেষ্টা করছি, স্টুডেন্টদেরকে এটাকে অ্যাট্রাক্ট করার জন্য, সো দ্যাট দে ক্যান গেট দ্য রাইট ট্রেনিং, যেটা তাদের এনরিচ করবে প্রফেশনাল ডেভেলপমেন্ট। এখানে কি অ্যাওয়ারনেসের একটা ঘাটতি রয়েছে নাকি? আপনি বলছেন যে, এবং আমরা সবাই জানিও যে এটা খুবই হাই ডিমান্ডিং একটা প্রফেশন, এইখানে কেউ কোয়ালিফাই করলে একেবারে একটা নিশ্চিত ভবিষ্যৎ পান। অন দ্য কন্ট্রারি, আমরা যদি দেখি যে একটা ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়েও খুবই লো কোয়ালিটি একটা জব অনেকেই করছেন, MBA ডিগ্রি নিয়ে খুবই লো পেইড একটা জব করছেন, সেখানে
এটা ঠিক অপোজিট, তারপরে মানুষ আসছে না কেন এত বেশি? এখানে কি একটু অ্যাওয়ারনেসের কোনো ঘাটতি রয়েছে, অথবা আপনাদের কোনো ঘাটতি রয়েছে যে আপনারা রিচ আউট করতে পারছেন না? না? না, আমি মনে করি যে হ্যাঁ, দুটোই আছে। হয়তো অ্যাওয়ারনেসটা আমরা হয়তো আরেকটু বেটার করতে পারি, আরেকটু এক্সটেন্সিভ করতে পারি, সে জায়গায় আছে। রিচ আউটটা আমরা অনেক লেভেল পর্যন্ত, আমরা মেজর ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু আমরা চলে গিয়েছি অলরেডি। উই হ্যাভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি ওদের সাথে আমাদের মেমোরেন্ডাম আর আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটার থ্রুতে এটা বলে MRA বলে, মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট। সে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ওদের দেখা যাচ্ছে আমরা সিলেবাস ম্যাপিং করে দেখেছি যে ওদের 5টা সাবজেক্ট আমার সাবজেক্টের কোনো না কোনো জায়গার সঙ্গে মিলে আছে, ঠিক আছে, অ্যাকাউন্টিং প্রফেশন। ওই 5টা সাবজেক্ট কিন্তু আমরা এক্সামশন করে দিয়েছি। হ্যাঁ, তো এটা কিন্তু হয়েছে, এটা আমাদের 15-16টা ইউনিভার্সিটি অলরেডি আছে। আপনি যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি বড় বলেন, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, অলরেডি উই হ্যাভ। সো আমাদের ওইখানকার যারা স্টুডেন্ট তারা কিন্তু 4টা থেকে 5টা পর্যন্ত এক্সামশন শুরুতেই পাচ্ছে যখন অ্যাডমিশন নিচ্ছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা আরেকটা অ্যালাউ করেছি যে স্টুডেন্ট থাকা অবস্থায়, অনার্স এবং গ্র্যাজুয়েট থাকা অবস্থায় দে ক্যান পার্ট অফ দ্য এক্সাম তারা কেমনি দিতে পারবে, তাদের আর্টিকেলশিপটা পরে করলে চলবে। এটাকে আমরা প্রি আর্টিকেলশিপ সিস্টেম বলছি, পাস বলছি, প্রি আর্টিকেলশিপ। এবং এখান থেকে কিন্তু আমরা ভালো পাচ্ছি সাপোর্ট। তো আমি বলবো যে গত 2-1 বছর আগের থেকে সিচুয়েশন ইমপ্রুভ করেছে। বাট অ্যাজ এ হোল যেটা থাকে সেটা হলো যে জব মার্কেটে ঢোকার একটা টেন্ডেন্সি আমাদের স্টুডেন্টদের থাকে বড় স্বাভাবিকভাবে। আমাদের ফাইন্যান্সিয়ালি একটা প্রেশার থাকে, অনেকে অ্যাফোর্ড করতে পারে না এই 4টা এক্সট্রা বছর। হ্যাঁ, যেহেতু ওখানে অ্যালাউন্স খুব বেশি থাকে না, তার হয়তো ফ্যামিলি একটা প্রেশার থাকে, তার নিজের পার্সোনাল প্রেশার থাকে, সেইটা একটা ম্যাটার হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো আমাদের করণীয় থাকতে পারে যে তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আর একটু বেটার করা যায় কিনা। কিন্তু ওখানে ওই চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন আছে, আমাদের অডিট ফি এত লো হয়ে যায়, আমরা রিয়েলি মাঝে মাঝে এটা অ্যাফোর্ড করতে পারি না। তো এই সাইডটা ইমপ্রুভ করলে অবভিয়াসলি এই সাইডটা ইমপ্রুভ হবে। সেক্ষেত্রে আমরা মনে করি অনেক বেটার কোয়ালিটির স্টুডেন্ট পাবো। আমরা পাচ্ছি অনেক ঢাকা ইউনিভার্সিটি ভালো ভালো স্টুডেন্ট পাচ্ছি, যারা খুব কুইকলি পাস করে যাচ্ছে। এরকম হচ্ছে, ওটাই আমাদের প্লাস পয়েন্ট। আমরা সবসময় বলি, সবাইকে বলি যে দেখো এই ছেলেটা বা এই মেয়েটা এই কোয়ালিফিকেশন, ইভেন আপনি আশ্চর্য হবেন, আমার বলতে অসুবিধা নেই, 1-2 বছর আগে আমাদের একটা রিক্সাওয়ালার ছেলে উইদিন 2.5 বছরের মধ্যে পাস করেছে। KPMG-তে ছিল, তার কোর্স শেষ হয়নি, 3 বছর বাকি। ওই 2টো না হলে কিন্তু সে চার্টার অ্যাকাউন্টেন্ট আমরা ডিক্লেয়ার করতে পারবো না। বাট হি কোয়ালিফাইড উইদিন 2.5 ইয়ার্স। আমাদের রিক্সাওয়ালার ছেলে, আমরা যখন তাকে রিসিপশন দিলাম এই 2-3 মাস আগে, মানে সে প্রাউডলি তার বাবা মাকে নিয়ে আসছে। আমরা এত খুশি হয়েছি, আমরা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছি। আমরা এত খুশি হয়েছি ছেলেটার ডেডিকেশন দেখে। এবার সে বলেছে যে আমার অনেক সময় ফি দেওয়ার টাকা থাকতো না, আমার বন্ধুবান্ধবরা সাপোর্ট করতে বলে আমি এটা আসতে পেরেছি। তো করা সম্ভব। আমাদের এডুকেশন সিস্টেমে আমাদের ম্যাটেরিয়ালসগুলো যেভাবে দেওয়া আছে, রেডি করা আছে, পড়াশোনা করলেই কোয়ালিফাই করতে পারবে। সে আগের মতন অবস্থা আমি বলবো যে নাই। যেসব স্টুডেন্ট এই প্রফেশনে আসতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি যেটা বলবো সেটা হলো যে এটা খুব ডিগনিফাইড একটা প্রফেশন। আমি বলবো যে আপনি খুব অনেস্টলি যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চান, দিস ইজ এ গুড প্রফেশন। স্টিল আমাদের যথেষ্ট ডিমান্ড আছে, নট অনলি লোকালি, আমি বলবো যে ইন্টারন্যাশনালি হিউজ ডিমান্ড আছে। আমরা অনেক সময় আগাতে পারছি না বিকজ আমাদের হাতে রাইট নাম্বার অফ পিপুল নাই। যেটা ইন্ডিয়া ম্যাসিভলি মিডল ইস্টে অ্যাটেন্ডেন্স আছে তাদের, পাকিস্তান ম্যাসিভলি মিডল ইস্ট ক্যাটার করছে, আমরা সেটা করতে পারছি না। তো আমি বলবো যে আমাদের ইনস্টিটিউট থেকে আমরা হিউজ সাপোর্ট দিচ্ছি। ইভেন আমরা লোন স্কিম পর্যন্ত করেছি, কোনো স্টুডেন্টদের জন্য আমরা ফ্রি লোন দিচ্ছি, সো দ্যাট সে ল্যাপটপ কিনতে পারে, সে জন্য পড়াশোনা করতে পারে। আমাদের স্কলারশিপ ফান্ড আছে, 50টার মধ্যে স্কলারশিপ আছে, সেটা আমরা 3 বছরের জন্য দিচ্ছি। সো আমরা বলবো যে অ্যাসপায়ারিং স্টুডেন্টসের জন্য সেটা হলো দিস ইজ দ্য হাইয়েস্ট প্রফেশনাল বডি ইন এনি অ্যাকাউন্টিং প্রফেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম। সো অবভিয়াসলি কষ্ট করতে হবে, কষ্ট করলে এটার একটা ভালো রেজাল্টস নিয়ে ভালো পজিশনে আমি বলবো যে আমাদের দেশে এবং বিদেশে নাম করতে পারবে। আপনি যে কাউন্সিল থেকে এখন প্রেসিডেন্ট, এর মেয়াদ আরও 2 বছর আছে। যখন এই কাউন্সিল দায়িত্বভার ছেড়ে দিবেন সেই সময় আপনি আইসিএবিকে কোথায় নিতে চান এবং এই প্রফেশনকে আপনি কোথায় নিতে চান? ভালো কোশ্চেন, আমি খুব পছন্দ করেছি কোশ্চেনটা, বিকজ আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে কাজ করছি। আমরা 52 বছরের একটা অর্গানাইজেশন, আমাদের পার্লামেন্টের অ্যাক্ট দ্বারা আমরা এস্টাবলিশ। সো আমরা অটোনমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স। তো আমাদের ওন রেসপন্সিবিলিটি আছে অ্যাকাউন্টিং এবং অডিটিং প্রফেশনটাকে পর্যায়ে নেওয়া। আমরা সামহাও গত 50 বছর ধরে
সামওয়ে একটা লিগেসির মধ্যে দিয়ে চলেছি। হ্যাঁ, ঠিক বলবো যে একটু আমাদের হয়তো একটু ডেভেলপমেন্টের সাইডে চিন্তা করা দরকার ছিল, প্রোগ্রেসিভ হওয়া উচিত ছিল। এই আমরা যে কাউন্সিলটা, আমরা এখানে প্রায় 15 জন নতুন মেম্বার আসছে, যারা আগে কখনো কাউন্সিলে ছিল না। ইলেক্টেড বডি, আমরা মেম্বারদের ভোটে ইলেক্টেড। আমরা অনেকগুলো রিফর্মস এজেন্ডা নিয়ে কাজ শুরু করেছি এবং প্রত্যেকটা এরিয়াতে আমরা পুরো আইসিবির যত ধরনের ইস্যু আছে, অ্যাকাউন্টিং প্রফেশন এবং আইসিবি বোথ, আমরা 8টা পিলারে ভাগ করেছি স্ট্র্যাটেজিক্যালি। এই 8টা পিলারে প্রত্যেকটা পিলার হেডকে একজন কাউন্সিলর আছেন এবং এখানে আমরা আইডেন্টিফাই করেছি আমার প্রায়োরিটি কী এবং কী কী ইস্যুস এবং কোনটা প্রায়োরিটি করব। এইগুলোকে আমরা কোনোটা দেখা যাচ্ছে যেটা 5 বছর লাগবে, কোনোটা 3 বছর লাগবে, কোনোটা 2 বছর লাগবে, বাট আমরা সবগুলোকে ম্যাপিং করে আমরা এই আগামী 3 বছরে আমরা ম্যাক্সিমাম আমাদের পিলারের 8টার যে মেজর ইস্যুসগুলো আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। এটা আমি প্রেসিডেন্ট থাকি না থাকি কোনো ব্যাপার না, বিক্রম কাউন্সিলে থাকবো, প্রেসিডেন্ট যেই আসুক না কেন, আমরা এগিয়ে করেছি যে আমাদের এইটার মধ্যে যেন কোনো ব্রেক না হয়। সো উইল কন্টিনিউ। যেটা গভর্নমেন্টও আমরা বলি যে একটা রিফর্মস করে গেল, দেখা গেলো যে পরের গভর্নমেন্ট এসে রিফর্মসটা বন্ধ করে দিল, এই জিনিসটা যেন আমরা এখানে না করি। সো আমরা মনে করছি একদম মোটামুটি শিওর, আমরা যদি এই পিলারের 60 থেকে 70% যদি আমরা আগামী 3 বছরে ইমপ্লিমেন্ট করতে পারি, বা 2.5 ইয়ার্স, মানে অনেকগুলো শুরু হয়ে গেছে কাজ, তাহলে আমি বলবো যে আমরা আইসিবিকে একটা অন্য জায়গায় দেখব, অ্যাকাউন্টিং প্রফেশনটাকে আমরা অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ জনাব NK মবিন আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আপনার ইনসাইটগুলো শেয়ার করবার জন্য। না, অনেক ধন্যবাদ আমি আপনাকে পার্সোনালি অ্যান্ড অলসো ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে। আমার মনে হয় আমরা টাইম টু টাইম এইসব ন্যাশনাল ইস্যুসগুলো গিয়ে যদি আমরা ডিসকাস করি, যেটা আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের গ্রেটার স্টেক হোল্ডার্সের জন্য এটা একটা রিচফুল হবে ইনফরমেশন পয়েন্ট অফ ভিউ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ এগেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব NK মবিনের সঙ্গে। আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করলাম যে সিএ প্রফেশনের বর্তমান অবস্থা কী, কর্পোরেট এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা কী, ভবিষ্যতে এই খাতে, এই সেক্টরে আরও মেধাবী শিক্ষার্থীদের কিভাবে আনা যায় সেসব বিষয় নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।